প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা এর আগের ভিডিওতে মার্কেট স্ট্রাকচার পড়ছিলাম। আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পড়িয়ে এসেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট। আমরা এর আগে বলে এসেছিলাম এই চ্যাপ্টারটার উপর আমাদের 10 মার্কস ছিল। একটা 4 মার্কসের কোশ্চেন, একটা 6 মার্কসের কোশ্চেন আসে। তার মানে 6 আর 4 10 টোটাল। তো মনোপলি বা একচেটিয়া বাজার, একচেটিয়া বাজার বলতে কি বুঝি তার একটা এক্সাম্পল দিই। প্রথম যে আহ, আমরা বেসিক্যালি যেটা দেখতে পাই সেটা হচ্ছে, যেমন এই বাজারে সিঙ্গেল সেলার আছে এবং লার্জ নাম্বার অফ বায়ার্স আছে, মানে একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা। প্রশ্ন হচ্ছে এরকম বাজার কোথায় দেখতে পাই, কোন জায়গায় দেখতে পাই? যেমন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, কলকাতা সারাউন্ডিং এলাকায় যারা বিদ্যুৎ বন্টনের দায়িত্বে রয়েছে, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, বা রুরাল বেল্টে বা মফস্বল বা গ্রাম এলাকায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন। তারা সেখানকার দায়িত্ব রয়েছে বিদ্যুৎ বন্টনে। একজন মাত্র বিক্রেতা, তারাই শুধুমাত্র বিক্রি করছে বিদ্যুৎ, এবং আমরা সাধারণ মানুষ হচ্ছে তার ক্রেতা। আরেকটা এক্সাম্পল রাখি, যেমন রেল সার্ভিস, রেল রেল হচ্ছে শুধুমাত্র পরিষেবা দিচ্ছে, পরিবহন পরিষেবা, এবং একমাত্র রেল দিচ্ছে, এবং আমরা হচ্ছি তার ক্রেতা। তাহলে মনোপলি মার্কেটে বা একচেটিয়া বাজারে আমরা বলবো যে এই একচেটিয়া বাজার কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স এর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি কি ক্যারেক্টারিস্টিক্স। আগে ক্যারেক্টারিস্টিক্সটা দিই, সেটা হচ্ছে যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ মনোপলি মার্কেট বা একচেটিয়া বাজারের কি কি বৈশিষ্ট্য রয়েছে। একচেটিয়া বাজারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে একচেটিয়া বাজারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সিঙ্গেল সেলার, একজন মাত্র বিক্রেতা, একজন মাত্র বিক্রেতা এবং একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা। আমি যেটা বললাম, রেল সার্ভিস, রেল পরিষেবা, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, একমাত্র বিদ্যুৎ বন্টন সংস্থা কলকাতায়, আমরা সবাই ক্রেতা। দ্বিতীয় হচ্ছে যে এই বাজারে একজন বিক্রেতা যে বিক্রি করছে, আর কেউ বিক্রি করছে না সেই দ্রব্য বা সেবা, সেই বিক্রেতার লক্ষ্যই হচ্ছে মুনাফার সর্বোচ্চীকরণ। দুই, তার মানে দ্য অবজেক্টিভ অফ দ্য সেলার ইজ টু ম্যাক্সিমাইজ প্রফিট। নাম্বার থ্রি হচ্ছে, আমরা যেমন ভাবে গড় ব্যয় রেখা দেখেছি, এসি কার্ভ, আমরা এমসি কার্ভ দেখেছি, আমরা এভিসি কার্ভ দেখে এসেছি কস্ট অফ প্রোডাকশনে বা উৎপাদন ব্যয়ে, যেটা আমরা সেমিস্টার ওয়ানে দেখে এসেছিলাম। সেই এসি রেখা, এভিসি রেখা এবং এমসি রেখা সমস্ত কিছু ইউ আকৃতির। নেক্সট, দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন ইজ দ্যাট, যে অনুমান, সেই অনুমানটা হচ্ছে যে এই বাজারে দ্য গুডস ক্যান নট বি রিসেলেবল। গুডস ক্যান নট বি রিসেলেবল মানে হচ্ছে যে আমি হয়তো রেলের টিকিট কেটেছি, আমি একজন ক্রেতা হিসেবে রেলের টিকিট কেটেছি, সেই টিকিট, তার মানে রেল হচ্ছে একচেটিয়া কারবারি, আমি ক্রেতা, টিকিট কেটেছি, সেই টিকিটে অন্য একজন বা আমি আমার বন্ধুকে দিলাম যে আমার টিকিটে তুই ঘুরে আয়, সেটা কিন্তু সম্ভব না। বা আমার বাড়িতে বিদ্যুতের মিটার নিয়েছি, আমার বিদ্যুতের মিটার থেকে আমার পাশের বাড়িতে কিন্তু আমি বিদ্যুৎ দিতে পারি না ওই মিটার থেকে, সেটা হচ্ছে পানিশেবল অফেন্স, শাস্তিযোগ্য অপরাধ। তার মানে যে দ্রব্য এবং সেবা আমরা ক্রয় করছি, কিনছি, সেটাকে আবার পুনরায় বিক্রি করতে পারি না। দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ক্যান নট বি রিসেলেবল। এটা গেল একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের জায়গা। এবার আমরা দেখব হচ্ছে যে তাহলে যেহেতু একচেটিয়া বাজার একজন বিক্রেতা, তাই আর কোনো বিক্রেতা নেই এই দ্রব্যের, এই পরিষেবার, সেক্ষেত্রে যে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান
যে দ্রব্যটা বা পরিষেবা বিক্রি করছে সেই একমাত্র ফার্ম হিসেবে রয়েছে, এবং যে ফার্ম সেই শিল্প। শিল্পের মধ্যে যে অনেকগুলো ফার্ম আছে তা না, যে ফার্ম সেই শিল্প। নেক্সট হচ্ছে যে একজন মাত্র বিক্রেতা হওয়ার ফলে তার ফুল কন্ট্রোল ওভার সাপ্লাই, অর্থাৎ যোগানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যোগানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কথাটার মানে কি? সে ইচ্ছে করলে একজন মাত্র বিক্রেতা সেই দ্রব্যের যোগান দিচ্ছে বা পরিষেবার যোগান দিচ্ছে। যদি সে মনে করে যে সে তার যোগান কমাবে, তাহলে ইচ্ছে করলে কমাতে পারে। যদি মনে করে সে যোগান বাড়াবে, তাহলে সে ইচ্ছে করলে যোগান বাড়াতে পারে। ফলে ওই বিক্রেতা পুরো বাজারের যোগানটা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা কিন্তু ওই একজন বিক্রেতা রয়েছে। নেক্সট হচ্ছে যে এই বাজারে যেহেতু একজন মাত্র বিক্রেতা, সুতরাং তার কোনো ক্লোজ সাবস্টিটিউট বা কাছাকাছি পরিবর্ত দ্রব্য কিন্তু নেই। নেক্সট নেক্সট হচ্ছে যে একজন মাত্র বিক্রেতা থাকবার ফলে ওই বাজারে, অর্থাৎ বিদ্যুৎ বন্টনে অন্য কেউ কিন্তু বিদ্যুৎ বন্টন করতে পারে না, তাই ব্যারিয়ার্স টু এন্ট্রি বলেছি, অর্থাৎ এই বাজারে অন্য কোনো বিক্রেতা প্রবেশ করতে পারছে না ওই দ্রব্যের। ফলে যেহেতু ওই বিক্রেতার বাজারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, সুতরাং দামটা কি হবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একচেটিয়া কারবারই রয়েছে, যেটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতায় আমরা এর আগেরটায় যে বাজারটা দেখেছি সেখানে কিন্তু ছিল না। সেখানে অসংখ্য বিক্রেতা ছিল পূর্ণ প্রতিযোগিতায়, কিন্তু একচেটিয়া বাজারে একজন বিক্রেতা হওয়ার পর তার যেহেতু পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বাজারের যোগানের উপর, তাই সে দামটাকে নির্ধারণ করবার ক্ষমতা তার রয়েছে। নেক্সট আমরা দেখব হচ্ছে এর সঙ্গে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে তাহলে যে ডিম্যান্ড কার্ভ, আমরা একচেটিয়া বাজারে যে ডিম্যান্ড কার্ভটা বা চাহিদা রেখাটা পাবো, অর্থাৎ একজন একচেটিয়া কারবারি, একজন এক বিক্রেতা বা একটা ফার্ম, একচেটিয়া ফার্ম, সে যে চাহিদা রেখার সম্মুখীন হচ্ছে বাজারে, সেটা কিরকম। যেহেতু এই বাজারে আমরা বলেছি যে এখানে লার্জ সিঙ্গেল সেলার, একজন মাত্র বিক্রেতা রয়েছে এবং অসংখ্য ক্রেতা রয়েছে, সিঙ্গেল সেলার অ্যান্ড লার্জ নাম্বার অফ বায়ার্স আমরা অনুমানই করেছি, এবং ওই সিঙ্গেল সেলার তার বাজারের উপর পূর্ণ পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। পূর্ণ নিয়ন্ত্রণ মানে ইচ্ছে করলে সে যোগান বাড়াতে পারে, ইচ্ছে করলে সে যোগান কমাতে পারে। যদি যোগান যদি ওই বিক্রেতা যোগান বা সাপ্লাই কমায়, প্রথমে বলি কমায়, যদি কমাতো তাহলে কি ঘটতো? যদি কমাতো তাহলে ডিম্যান্ড তো বাজারের, আমরা ক্রেতা, তাদের ডিম্যান্ড রয়েছেই। ডিম্যান্ডের উপর তো আমি একজন ক্রেতা হিসেবে কি করব না করব সেটা কিন্তু বাজারের একজন বিক্রেতা ঠিক করে দিতে পারবে না। তো বিক্রেতা যেটা করতে পারে, সে নিজে যে দ্রব্যটা যোগান দিচ্ছে সেটা কমাতে পারে অথবা বাড়াতে পারে। যদি কমায় তাহলে সেক্ষেত্রে ডিম্যান্ড যা ছিল তাই আছে, চাহিদা যা ছিল বাজারে তাই আছে। এই অবস্থায় ঘটলো কি, যোগানটাকে বিক্রেতা কমিয়ে দিয়েছে। যোগানটাকে বিক্রেতা কমিয়ে দেওয়ার ফলে সাপ্লাইটা কমে গেছে, ডিম্যান্ড যা ছিল তাই আছে। এই অবস্থায় সাপ্লাইটা ডিম্যান্ডের থেকে কম হয়ে গেছে, অর্থাৎ যোগানটা চাহিদার থেকে কমে গেছে। যোগানটা যদি চাহিদার থেকে কমে যায়, তাহলে বাজারে অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়েছে, এক্সেস ডিম্যান্ড, অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়েছে। অতিরিক্ত চাহিদার দরুন ঘটনা হচ্ছে প্রাইসটা কি হবে, প্রাইসটা বৃদ্ধি পাবে। যদি প্রাইসটা বাড়ে, যদি প্রাইসটা বাড়তো তাহলে সেক্ষেত্রে কি হতো? যদি প্রাইসটা বাড়তো তাহলে তাহলে আমরা ক্রেতা যারা, দাম বাড়লে কি করব, ডিম্যান্ড ল অনুযায়ী আমরা চাহিদাটাকে কমাবো, তাই চাহিদাটা ডিম্যান্ড ফল করছে। ঠিক দ্য রিভার্স উইল বি হ্যাপেন্ড, ঠিক উল্টো ঘটনাটা ঘটে কখন? যদি ফুল কন্ট্রোল ওভার দ্য মার্কেট, বাজারের উপর পূর্ণ ক্ষমতা থাকবার জন্য বিক্রেতা যদি মনে করে যে না, সাপ্লাইটাকে বাড়াবো,
যদি সাপ্লাই বাড়া যদি সাপ্লাই বাড়াতো সাপ্লাই যদি বাড়াতো, ডিমান্ড যা ছিল বাজারে তাই আছে, তাহলে সেক্ষেত্রে বাজারের যোগানটা চাহিদার থেকে কি হতো, বেড়ে যেত। ঠিক উল্টো ঘটনা, যোগানটা চাহিদার থেকে বেড়ে যেত। যোগান যদি চাহিদার থেকে বেড়ে যায় তাহলে কি তৈরি হয়, অতিরিক্ত যোগানের সৃষ্টি হয়। অতিরিক্ত যোগান যদি বাড়ে, অতিরিক্ত যোগানের যদি সৃষ্টি হয়, তাহলে কি হতো, দামটা কমতো। দামটা কমতো। বাজার দাম যদি কমে যায়, ন্যাচারালি আমরা ক্রেতা করব কি, আমরা কোয়ান্টিটি ডিমান্ডটাকে বাড়িয়ে দেব, অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডটাকে বাড়াবো, অর্থাৎ দাম কমছে, চাহিদা বেড়ে যাচ্ছে। Therefore, what will be happen? কি ঘটবে, যার ফলে কি ঘটবে না, দাম বাড়লে চাহিদা কমছে, আবার দাম যদি কমে চাহিদা বাড়ছে, দুটো সিচুয়েশন দেখলাম। এর ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এর ফলে যে ঘটনাটা ঘটবে, দ্য ডিমান্ড কার্ভ, অর্থাৎ দাম যদি বাড়তো, দাম যদি বাড়তো তাহলে চাহিদা, দাম যদি P1 থেকে P2 হতো, তাহলে চাহিদা X1 থেকে X2 হয়েছে, অর্থাৎ দাম বেড়েছে। দাম বাড়লে চাহিদা কমতো। অথবা যদি ফুল কন্ট্রোল ওভার দ্য মার্কেট, অর্থাৎ যদি যদি পূর্ণ নিয়ন্ত্রণ থাকবার জন্য যদি এরকম ঘটতো যে সাপ্লাইটা, যোগানটা সে বাড়িয়ে দিয়েছে বিক্রেতা, যোগান বাড়ানোর দরুন কি হয়েছে, যোগানটা চাহিদার থেকে বেশি হয়েছে, ফলে অতিরিক্ত যোগান হয়েছে বাজারে। অতিরিক্ত যোগানের দরুন দাম স্তর নামতো, অর্থাৎ P2 থেকে P1 এ নামতো। দাম স্তর যদি নামতো, তাহলে দাম স্তর নামবার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়তো, তখন সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পেয়ে X2 থেকে X1। ফলে ফলে ডিমান্ড কার্ভটা কি হতো, দাম কমলে চাহিদা বাড়ছে, অথবা দাম বাড়লে চাহিদা কমছে, ফলে চাহিদা রেখাটা ঋণাত্মক ঢাল বিশিষ্ট বা নেগেটিভলি স্লোপড ডিমান্ড কার্ভ পাওয়া যেত। তাহলে একচেটিয়া বাজারে একজন একচেটিয়া কারবারি যে চাহিদা রেখার সম্মুখীন হয়, সেই চাহিদা রেখা দেখতে ঋণাত্মক ঢাল বিশিষ্ট, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমছে। এবং শুধু তাই নয়, তার মানে একটা নির্দিষ্ট এক্সে একটা নির্দিষ্ট প্রাইস, একটা নির্দিষ্ট এক্সে একটা নির্দিষ্ট প্রাইস, তার মানে বলতে পারি যে বলতে পারি যে এক্স ইজ আ ফাংশন অফ পি, অর্থাৎ দামের উপর, দাম কি হবে তার উপর নির্ভর করছে চাহিদার পরিমাণ। দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমবে। তাই দামের সঙ্গে চাহিদার যে একটা সক্রিয় সম্পর্ক, সেই সক্রিয় সম্পর্ককে দেখতে পাচ্ছি, এবং সক্রিয় সম্পর্ককে আমরা একটা অপেক্ষক দ্বারা নির্দেশ করছি, দ্যাট ইজ এক্স ইজ ইকাল টু ফাংশন অফ পি, অথবা বলতে পারি পি ইজ ইকাল টু ফাংশন অফ এক্স, একই কথা। মানে একটা নির্দিষ্ট পরিমাণ চাহিদার নির্দিষ্ট দামে। নেক্সট, তাহলে একচেটিয়া বাজারে আমরা চাহিদা রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, সেটাকে আলোকপাত করেছি। কেন হয়েছে ঋণাত্মক ঢাল বিশিষ্ট, তার পিছনে কারণগুলোকে বলে এসেছি। এরপর আমরা দেখব হচ্ছে একচেটিয়া বাজারে টোটাল রেভিনিউ কার্ভ বা মোট আয় রেখা দেখতে কেমন হবে। মোট আয় রেখা আমরা দেখে এসেছি যে একচেটিয়া বাজারে এইমাত্র আমরা দেখেছি যে আমরা ঋণাত্মক ঢাল বিশিষ্ট চাহিদা রেখা পেয়েছি, নেগেটিভলি স্লোপ ডিমান্ড কার্ভ পেয়েছি। এবং আমরা জানি যে আমরা পড়ে এসেছিলাম এর আগে যে আমরা যখন সেমিস্টার 1 এ চাহিদা রেখা পড়েছিলাম, আমরা দেখেছিলাম ঋণাত্মক ঢাল বিশিষ্ট চাহিদা রেখার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই চাহিদা রেখার এটা যদি মধ্যবিন্দু হয়, সেক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতা ইকুয়ালস টু 1, চাহিদার ঊর্ধ্বাংশে দাম স্থিতিস্থাপকতা গ্রেটার দ্যান 1, চাহিদার নিম্নাংশে দাম স্থিতিস্থাপকতা লেস দ্যান 1। এটা আমরা দেখে এসেছিলাম, এটা সেমিস্টার 1 এর স্থিতিস্থাপকতাতে আমরা দেখেছিলাম যে ঋণাত্মক ঢাল বিশিষ্ট চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা বিভিন্ন, এটা আমরা দেখেছিলাম। আমরা এখানে একচেটিয়া কারবারেও দেখেছি চাহিদা রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট। তার মানে চাহিদা রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট হয়েছে মানে চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে
স্থিতিস্থাপকতা আলাদা আলাদা, অর্থাৎ মধ্যবিন্দুতে একক স্থিতিস্থাপক, ঊর্ধ্বাংশে চাহিদা রেখার ঊর্ধ্বাংশে দেখতে পেয়েছি স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপক গ্রেটার দ্যান 1, আর নিম্নাংশে দেখতে পেয়েছি চাহিদা স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপক লেস দ্যান 1। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা করলাম কি, আমরা বললাম যে তাহলে যদি যদি চাহিদার ঊর্ধ্বাংশে মানে এই অংশটা যদি এরকম হতো যে ইপি গ্রেটার দ্যান 1 চাহিদার ঊর্ধ্বাংশে, তার মানে যদি ইপি গ্রেটার দ্যান ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি একের থেকে বেশি হতো। আমরা ছোটবেলায় পড়ে এসেছি ইলাস্টিসিটি মানে হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু মড ইপি ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই এক্স বাই ডেল পি বাই পি। বলেছিলাম চাহিদা শতকরা, কোন দ্রব্যের চাহিদা শতকরা পরিবর্তনের হার ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তনের হার, আমরা পড়ে এসেছিলাম সেমিস্টার 1। তাহলে সেটা যদি হতো, তাহলে ইপি যদি গ্রেটার দ্যান 1 হয়, সেক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লাই যদি করি, তাহলে ডেল এক্স বাই এক্স গ্রেটার দ্যান ডেল পি বাই পি, অর্থাৎ চাহিদার পরিবর্তনের হার দামের পরিবর্তনের হারের থেকে বেশি হয়। তাই আমি লিখেছি দা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, যদি ইপি গ্রেটার দ্যান 1 হয়, সেক্ষেত্রে চাহিদার পরিবর্তনের হার দামের পরিবর্তনের হারের তুলনায় বেশি। যদি তাই হয়, তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, দ্য রেট অফ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ গ্রেটার দ্যান দ্য রেট অফ চেঞ্জ ইন প্রাইস। ফলে মনোপলি মার্কেটে সে ফর এক্সাম্পল, যদি দেখা যায় যে যেহেতু একচেটিয়া বাজারে চাহিদা রেখাটা ঋণাত্মক ঢাল বিশিষ্ট, অর্থাৎ দাম কমলে চাহিদা বাড়ে, তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে একটা এক্সাম্পল দিয়ে, এরকম একটা এক্সাম্পল দিই, যে যখন দামটা আমার ছিল হচ্ছে 10 টাকা, চাহিদা ছিল 20 একক, তার মানে টোটাল রেভিনিউ মানে হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি, আমরা পড়ে এসেছি। অর্থাৎ আমি যদি 20টা দ্রব্য বিক্রি করি, প্রত্যেকটার দাম যদি 10 টাকা করে হয়, তাহলে আমার মোট আয় হচ্ছে 20 ইন্টু 10 200 টাকা। যদি আমি দাম কমেছে 10 থেকে 5 হয়েছে, চাহিদা 20 থেকে 60 হয়েছে, তাহলে সেক্ষেত্রে মোট আয় হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি মানে 5 ইন্টু 60 মানে 300 টাকা। এক্ষেত্রে দেখতে পেলাম দামের চাহিদার পরিবর্তনের হার, চাহিদা 3 গুণ বেড়েছে, 3 টাইমস, 20 থেকে 60 হয়েছে, আর দাম দ্বিগুণ হ্রাস পেয়েছে। তার মানে চাহিদার পরিবর্তনের হার 3 গুণ, দামের হ্রাসের হার দ্বিগুণ, অর্থাৎ 10 থেকে 5 হয়েছে প্রাইস, তার মানে চাহিদার পরিবর্তনের হার গ্রেটার দ্যান দামের পরিবর্তনের হার ঘটেছে। এই অবস্থায় দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ আমার বৃদ্ধি পেয়েছে 200 থেকে 300। অর্থাৎ এটা যদি ঘটে, অর্থাৎ ইলাস্টিসিটি যদি 1-এর থেকে বেশি হয়, তাহলে চাহিদার পরিবর্তনের হার দামের পরিবর্তনের হারের তুলনায় বেশি হচ্ছে, চাহিদার পরিবর্তনের হার দামের পরিবর্তনের হারের তুলনায় বেশি হলে এই ঘটনা ঘটছে, এই ঘটনার ফলে টোটাল রেভিনিউ বাড়ছে। তাই আমরা বলছি যে দেয়ারফর টোটাল রেভিনিউ রাইজেস, বৃদ্ধি পাচ্ছে, মোট আয় বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা কখন ঘটলো? যখন ইপি গ্রেটার দ্যান 1 ছিল। যদি এরকম ঘটনাটা ঘটতো যে আমাদের কাছে ডিমান্ড কার্ভের এই পোর্শনটায় আমরা দেখেছিলাম যে এই ডিমান্ড কার্ভ, এইখানে ছিল ইপি ইকুয়ালস টু 1, এখানে মড ইপি গ্রেটার দ্যান 1, আর নিম্নাংশে ছিল হচ্ছে মড ইপি লেস দ্যান 1। এই অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা তো গ্রেটার দ্যান 1 এর জায়গায় বলেছি, গ্রেটার দ্যান 1 এর ক্ষেত্রে আমরা দেখিয়ে এলাম যে স্যার টোটাল রেভিনিউ বা মোট আয় বাড়ছে।
এইবার বলছি যদি এরকম হতো ইপি যদি ইকুয়ালস টু 1, ইপি ইকুয়ালস টু 1 কথাটার মানে হচ্ছে ইপি মানে হচ্ছে মড ইপি মানে ডেল এক্স বাই এক্স বাই ডেল পি বাই পি ইকুয়ালস টু 1। তার মানে আমি বলতে পারি ডেল এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডেল পি বাই পি। তাই যদি হয় অর্থাৎ যে হারে যে হারে চাহিদার পরিবর্তন ঘটছে, চাহিদার পরিবর্তনের হার সেই হারে দামের পরিবর্তন ঘটছে, তার মানে চাহিদার যে হারে পরিবর্তন দামেরও সেই হারে পরিবর্তন। একটা এক্সাম্পল বলি কিরকম, এটা একটা ফিজিবল এক্সাম্পল দিয়ে দেখাই, উদাহরণ দিই। যে আগে যখন দাম ছিল, দাম আগে চাহিদা ছিল 10, মোট আয় ছিল, দাম ছিল হচ্ছে আহ এটাকে এইভাবে বলি যে এটাকে যদি বলি এক্স, এটাকে যদি বলি টিআর মোট আয়, এটাকে টিআর না বলে এটাকে টিআর বলি, আর এটাকে বলি প্রাইস, এটাকে যদি বলি প্রাইস, তাহলে প্রাইস ছিল 10, এক্স ছিল 20, অর্থাৎ দাম ছিল 10, চাহিদা ছিল 20, তাহলে টিআর মানে হচ্ছে পি ইন্টু এক্স, তার মানে পি ইন্টু এক্স মানে হচ্ছে পি হচ্ছে 10, এক্স হচ্ছে 20, তার মানে টিআর হচ্ছে 200। যদি দাম কমে 5 হতো তাহলে এক্স 20, দাম কমেছে বলে চাহিদা বাড়ছে, 20 থেকে 40 হয়েছে, তার মানে দামের হ্রাস ঘটেছে দ্বিগুণ, দ্বিগুণ চাহিদার বৃদ্ধি ঘটেছে দ্বিগুণ 2 টাইমস, অর্থাৎ যে হারে দামের পরিবর্তন ঘটেছে ঠিক সেই হারে চাহিদার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ যে হারে দামের পরিবর্তন ঘটেছে সেই হারে চাহিদার পরিবর্তন যদি ঘটে, তাহলে দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ বা মোট আয় যা ছিল তাই আছে। তার মানে টোটাল রেভিনিউ সেক্ষেত্রে কি থাকছে, সেক্ষেত্রে টোটাল রেভিনিউ আনচেঞ্জড বা অপরিবর্তিত থাকছে, আনচেঞ্জড বা অপরিবর্তিত থাকছে। তার মানে মোট আয় অপরিবর্তিত কখন, যখন ইপি মড ইপি ইকুয়ালস টু 1। তাহলে ঠিক এবার চাহিদা নিম্নাংশের জায়গাটায় যায়, চাহিদা নিম্নাংশে দেখতে পাচ্ছি ইলাস্টিসিটি যেখানে লেস দ্যান 1, অর্থাৎ এই অঞ্চলটায়, এই অঞ্চলটায় তার মানে ইপি লেস দ্যান 1 মানে হচ্ছে ইপি মানে হচ্ছে ডেল এক্স বাই এক্স একইভাবে বাই ডেল পি বাই পি লেস দ্যান 1। তার মানে উল্টো ভাবে বলতে পারি ডেল এক্স বাই এক্স লেস দ্যান ডেল পি বাই পি, অর্থাৎ দামের পরিবর্তনের হারটা চাহিদার পরিবর্তনের হারের তুলনায় বেশি। একটা এক্সাম্পল দিই কিরকম, সেটা হচ্ছে দাম যখন ছিল 10, চাহিদা ছিল 20, মোট আয় হচ্ছে 200, দাম কমে হয়েছে 5, চাহিদা হয়েছে 30, দাম কমেছে চাহিদা বেড়েছে, মোট আয় হয়েছে 150। দেখতে পাচ্ছি দাম 2 টাইমস দ্বিগুণ কমেছে, কিন্তু মোটায় কিন্তু দ্বিগুণ বাড়েনি, দ্বিগুণের থেকে কম বেড়েছে। যদি দ্বিগুণের থেকে কম বাড়ে তাহলে চাহিদার পরিবর্তনের হারটা দামের পরিবর্তনের হারের তুলনায় কম, কেননা দামের পরিবর্তন, দাম হ্রাস পেয়েছে দ্বিগুণ, আর চাহিদা বৃদ্ধি পেয়েছে কিন্তু দ্বিগুণের থেকে কম, 20 থেকে 30। যদি এটা 40 হতো তাহলে দ্বিগুণ হতো, কিন্তু যেহেতু চাহিদাটা 20 থেকে 30 হয়েছে, তার মানে দ্বিগুণ বাড়েনি, তার মানে দাম বেড়েছে, দাম হ্রাস পেয়েছে দ্বিগুণ, কিন্তু চাহিদা কমেছে হচ্ছে দ্বিগুণের থেকে কম, ফলে মোট আয়টা কি হয়েছে, মোট আয়টা কমেছে। তার মানে টোটাল রেভিনিউ বা মোট আয়টা কি হয়েছে, হ্রাস পেয়েছে। ও তার মানে 3টে পজিশন দেখলাম, চাহিদার ঊর্ধ্বাংশ যেখানে মোট আয় বেড়েছে, যেখানে মধ্যবিন্দু যখন স্থিতিস্থাপকতা ইকুয়ালস টু 1 তখন মোট আয় স্থির রয়েছে, আর যেখানে ইপি লেস দ্যান 1 সেখানে দেখতে পাচ্ছি মোট আয় হ্রাস পেয়েছে। দেখি ছবিতে, দেখি কিরকম দেখতে, ছবিতে দেখব সেটা হচ্ছে যে যখন এই পজিশনটায় অর্থাৎ চাহিদা রেখার উপর দিকে আমরা দেখতে পাচ্ছি, চাহিদা রেখার উপর দিকে এই পোর্শনে ইপি গ্রেটার দ্যান 1, এই পোর্শনে ইপি ইকুয়ালস টু 1, আর এই পোর্শনে ছিল হচ্ছে ইপি লেস দ্যান 1, অর্থাৎ ইলাস্টিক, ইউনিট ইলাস্টিক, একক স্থিতিস্থাপক, এবং এটা হচ্ছে অস্থিতিস্থাপক। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে যখন ইপি গ্রেটার দ্যান 1 স্থিতিস্থাপক সেই জায়গাটায় দাঁড়িয়ে
আমরা দেখতে পেলাম মোটায় বাড়ছে ইপি যখন গ্রেটার দ্যান 1, ইপি যখন ইকুয়ালস টু 1 তখন দেখেছি এই জায়গাটায় দেখেছিলাম মোটায় টিআর বেড়েছে, তাই এই পোর্শনে টিআর বৃদ্ধি পেয়েছে। যখন ইপি ইকুয়ালস টু 1 তখন দেখেছিলাম টিআর মোটায় আনচেঞ্জড, অপরিবর্তিত রয়েছে, তাই অপরিবর্তিত রয়েছে। যেখানে ইপি লেস দ্যান 1 সেই জায়গাটায় দেখেছিলাম টিআর, সেই জায়গাটা দেখেছিলাম টিআর ফল করছে, হ্রাস পেয়েছে, তার মানে টিআর হ্রাস পেয়েছে। Therefore, the TR curve, according to the negatively sloped demand curve, ঋণাত্মক চাহিদা রেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছি মোটায় প্রথমে বাড়ে, তারপর স্থির থাকে, তারপর হ্রাস পায়। আজ মনোপলির আমরা এইটুকু দেখলাম। নেক্সট দিন আরো ইন ডিটেলড আমরা মনোপলিকে দেখব। ইন ডিটেলড আমরা আরো মনোপলিকে নিয়ে দেখব নেক্সট ক্লাসে।